ভীষণ শক্তিশালী কারোরও দুর্বলতা শুরু হয় এবং ওই দুর্বলতাটাই একসময় তার জন্য চরম সংকট তৈরি করে। সুতরাং বেনজির আজিজ বা আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রে যা হচ্ছে এটা আওয়ামী লীগের একটা চরম বিপদের দিন, দুর্যোগের দিনের এই একটা ক্লিয়ার পূর্বাভাস দেয় বলে। 15 লাখে ছাগল কেনা ইফাত আমার ছেলে না, তাহলে কার ছেলে? তিনি জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। গোলাম মাওলা রনি এখন কারাগারে, তার দ্বিতীয় দফার জামিন আবেদন নাকচ করেছে আদালত। গোলাম মাওলা রনির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা। বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে এই মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গোলাম মাওলা রনিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বেলা 3:30টার দিকে রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সৎ সাহস দলের আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দর্শক, হঠাৎ করেই জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং এরই সাথে সাথে সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ, এমনকি দুদক কর্মকর্তাদের উঠে পড়ে লাগা, সেই সাথে পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার আলাদিনের চেরাগ বের হওয়া বা সম্পদের নানান ধরনের বিবরণী গণমাধ্যমে উঠে আসা। দর্শক, এই যে এতগুলো সংবাদ বা এই যে বিষয়গুলো আপনাদের কাছে ঠিক কি মনে হচ্ছে? আপনারা তো অনেকেই মনে করছেন এগুলো স্ক্রিপ্ট লেখার মাধ্যমে সরকারি দল বিভিন্নভাবে পরিচালনা করছে, এমনকি মিডিয়ার মাধ্যমে এগুলোর বাস্তবায়ন করছে। দর্শক, এই প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে যে এগুলো শুধুমাত্র স্ক্রিপ্ট, তাহলে আজকের নিউজটি আপনার জন্য। এমনকি আমি বলবো আপনারা ভুল ভাবছেন। এই ঘটনাগুলো ঠিক কী কারণে ঘটছে বা এই যে পুলিশ কর্মকর্তা বা সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের বা উঁচু পর্যায়ের লোকজনদের যে বিভিন্ন ধরনের সম্পদের যে বিবরণী আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে কোনো ধরনের স্ক্রিপ্ট নয়। দর্শক, এটা এমন এক কারণে বের হয়েছে বা এমন এক রহস্য ঘেরা কারণে বের হচ্ছে। দর্শক, কারা বের করছে এই পুরো বিষয়টাই কিন্তু আজকের নিউজটি আপনারা দেখলে জানতে পারবেন, এমনকি জানার পর আপনারা অবাক হয়ে যাবেন। এমনকি দর্শক, আজকের নিউজটি আপনারা দেখলে এটাও জানতে পারবেন যে ফেসবুকে ইতিমধ্যেই তোলপাড় সৃষ্টি করা সেই ঘটনাটি, যেখানে 15 লক্ষ টাকা দিয়ে শুধুমাত্র একটি ছাগল কেনা হয়েছে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে, এবং কে সেই ব্যক্তি বা কে এই ছাগলটি ক্রয় করেছে, তিনি কার সন্তান বা কার টাকা পয়সায় তিনি ঠিক এত টাকা খরচ করে শুধুমাত্র একটি ছাগল ক্রয় করেছে। এমনকি দর্শক, আমরা কিন্তু গণমাধ্যমের বরাতে আরও জানতে পেরেছি শুধুমাত্র এই ছাগলটিই নয়, সে প্রায় 1.5 কোটি টাকা দিয়ে এবারের কোরবানি ঈদে বিভিন্ন ধরনের পশু কোরবানি করেছে। দর্শক, কিন্তু তার সেই ঘটনাকে কেন্দ্র করে উঠে এলো নতুন এক চমক, যেই চমকটি আমি আশা করছি আপনারা ভিডিও শুটে দেখেও কিছুটা জানতে পেরেছেন এবং একটু পরেই আপনারা বিস্তারিত জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। ইফাত নামে এক তরুণ, সে 15 লাখ টাকায় ছাগল কিনেছে, সেই ছাগল তার বাবাকে উপহার দিয়েছে। তারপরে শুরু হলো শোরগোল। এই ছেলের বাবাকে, বাবা হচ্ছে কাস্টমসের কর্মকর্তা মতিউর রহমান। তখন আসলো যে ছেলে 15 লাখ টাকায় ছাগল কিনে দিতে পারে, ঘটনাটাকে তাহলে কি আছে তার কেরামতি। এরপরেই দেখলাম যে ফেসবুকে এই ছেলের নানা মডেলের গাড়ির ছবি, এই সবগুলো কিন্তু ফেসবুকে। তার বাবা হচ্ছে বক্তব্য দিয়েছে, পরে বলছে যে 15 লাখে ছাগল কেনা ইফাত আমার ছেলে না, তাহলে কার ছেলে? বুঝতে পারছি না। কালবেলাতে এই রিপোর্টটি এসছে। ফেসবুকে ভাইরাল হওয়া কোরবানি উপলক্ষে 15 লাখ টাকায় ছাগল কিনে আলোচনার জন্ম দিয়েছেন ইফাত নামের এক তরুণ। ওই সময় গুঞ্জন উঠেছিল তিনি জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। এই ব্যাপারে ওই রাজস্ব বোর্ডের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে অস্বীকৃতি জানান। আলোচিত ইফাত আমার ছেলে তো দূরের কথা, এমনকি আত্মীয় বা পরিচিত কেউ নন। আমার এক ছেলে নাম তৌফিকুর রহমান, আমি আনুষ্ঠানিকভাবে এসব অপপ্রচারের প্রতিবাদ করবো। তবে আরেকটু বললে ভালো তো, যে এই তৌফিকুর রহমান তার স্ট্যাটাসটা কি, মানে সে কোথায় থাকে বা তার বয়স কত, মানে এটা যদি একটু ডিটেলস বলতেন, সেই ডিটেলসটা পেলাম না এখানে। এর আগে আলোচিত ওই ছাগলকে সঙ্গে নিয়ে এক তরুণকে উচ্ছ্বসিত ভঙ্গিতে কথা বলতে দেখা যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ওই ক্রেতাকে অন্য ক্যামেরায় বলতে দেখা যায় 11 জুন এটি ধানমন্ডি 8-এ ডেলিভারি দেওয়া হবে। ভাইরাল হওয়া সেই
ভিডিওতে ওই তরুণকে বলতে দেখা যায়, এরকম একটি খাসি কেনা আমার স্বপ্ন ছিল। তিনি আরো বলেন, এরকম খাসি আমরা সামনাসামনি দেখিনি, আমার জীবনে প্রথম দেখা এটি আমার হবে জানা ছিল না, আল্লাহ নসিবে রেখেছেন, তাই হয়েছে, এর বেশি কিছু আর কি বলবো। এদিকে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাদিক এগ্রো ফার্ম থেকে বলা হচ্ছে, আলোচিত তরুণ শুধু 1 লাখ টাকা দিয়ে ছাগলটি বুকিং দিয়েছিল, শেষ পর্যন্ত পুরো টাকা পরিশোধ করে ছাগলটি খামার থেকে বাড়িতে নিয়ে যাননি এখনো। তাহলে এখনো মানে এই আলোচনার মধ্যেই এমন অবস্থা হয়েছে যে সেই ছেলেদের মাকে দেবাছি, সে আর হয়তো সেই ছাগলটি আর নেননি। কিন্তু তারপরেও একটা কথা, এই আলোচিত এই তরুণটা কে আসলে, মানে সে কিভাবে 15 লাখ টাকায় এটা কিনবে বলে 1 লাখ টাকা বুকিংও দিল, সেটাও কম কথা না। আর সাদিক এগ্রো দেখলাম যে কেউ কেউ এটাকে বয়কট করার জানাচ্ছে, এরা এই যে বংশীয় গরু, তারপরে এই লক্ষ লক্ষ টাকা দামের গরু, এই সমস্ত বিষয়গুলো সামনে এনে এক ধরনের মানে কোরবানিটাকে একেবারে বাণিজ্যিকীকরণের একটা প্রচেষ্টা, এটাও নিন্দনীয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া দেশে নেই, উনি আমেরিকা আছেন। মিডিয়াতে এরকম একটা নিউজ দেখলাম। উনি পালিয়েছেন বলতে পারতাম আমরা, এটা যদি বাংলাদেশ না হতো, আর এটা যদি আওয়ামী লীগের একটা স্বৈরাচারী মাফিয়া রেজিম না হতো। উনি দেশ ছেড়েছেন, এটা পালানো না, কারণ উনি দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত সরকার থেকে নেওয়া হয়েছে এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে তাকে নিশ্চিতভাবে সহযোগিতা করা হয়েছে দেশ ছাড়ার জন্য। মানে এটা একটা প্যাটার্নে দাঁড়িয়ে গেছে, সরকারকে সার্ভ করা কিছু কিছু মানুষের ব্যাপারে স্পেসিফিক তথ্য আসবে, তার সম্পদ নিয়ে, তার লুটপাট নিয়ে বিভিন্ন জায়গায় একেবারে রীতিমতো দাগ নাম্বার দিয়ে সম্পত্তি, ফ্ল্যাট নাম্বার দিয়ে ফ্ল্যাটের নাম ইত্যাদি ইত্যাদি, তারপর উনি দেশে থাকবেন না। ইট ওয়াজ ভেরি প্রেডিক্টেবল ইন ফ্যাক্ট। যাই হোক, সেটা হলো, সেটা হবারই কথা ছিল। কিন্তু আমি একটা ব্যাপার একটু আলোচনা করতে চাই, মানে এই আলাপটা আমাদের কেউ কেউ করছেন যে জনাব বেনজিরের ক্ষেত্রে যা হলো, জনাব আজিজের ক্ষেত্রে যা হলো, বা এই মুহূর্তে জনাব আসাদুজ্জামান মিয়াকে নিয়ে যা হলো, আমরা ধারণা করতে পারি ভবিষ্যতে হয়তো আরও কিছু কিছু আসতে পারে। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এটা আসলে সরকারের দিক থেকে এক ধরনের আইওয়াশ, সরকার এটা প্ল্যান করে করছে এবং এই করাতে তার কোনো সমস্যার কিছু নাই। এটা নিয়ে অনেকেই খুবই উচ্ছ্বাস দেখাচ্ছেন, কিন্তু আদতে এতে সরকারের কোনো ক্ষতি নাই, সরকারের কোনো সমস্যা নাই। সরকারের খুব নির্বিষ ধরনের, খুবই আমি মানে বলার চেষ্টা করছেন যে খুবই, আমরা দুধভাত বলি না, এটা দুধভাত ধরনের কাজ হচ্ছে। আমি এই একটা জায়গায় দ্বিমত করি। আমরা একটু প্রথম জনাব বেনজিরের ক্ষেত্রে আসি। বেনজিরের ক্ষেত্রেও তাকে আসলে দুদক রীতিমতো অ্যাকশনে গেছে, এই ক্ষেত্রে অ্যাকশনে যায়নি, কারণ জনাব ওবায়দুল কাদেরের মনে হচ্ছে তেমন কোনো অভিযোগ নাকি এখনও আসে নাই। আমরা যদি রিপোর্টটা পড়ি তাহলে খুব ভালো মতো দেখতে পারি যে ওখানে কত বিস্তারিতভাবে, কত নির্দিষ্টভাবে তথ্য দেওয়া হয়েছে, এরপর নাকি আসে না। যাই হোক, ওনার কথাকে খুব গুরুত্ব দেওয়ার কিছু নাই, এটা আমরা খুব ভালো মতো বুঝি। কিন্তু জনাব বেনজিরকে সামন দিয়েছেন, তার সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন, মানে করেছে সরকারের দিক থেকে, সেটা আমরা দেখতে পেয়েছি। জনাব আজিজের ক্ষেত্রে একটু ডিফারেন্স হচ্ছে, জনাব আজিজের ক্ষেত্রে প্রাথমিক পদক্ষেপটা এসছে আমেরিকার দিক থেকে, একটা স্যাংশন এসছে তার বিরুদ্ধে, তার ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, কিন্তু তারই সম্পত্তির একটা ডিটেইলড বিবরণী, খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ আমি এখানে ভিডিও করেছি সেটা নিয়ে। এবং জনাব বেনজিরের সাথে ডিফারেন্সের জায়গাটা হচ্ছে ওনার সম্পত্তি বেশিরভাগই ঢাকা এবং তার আশপাশের এলাকায়, ফলে এটার ভ্যালু জনাব বেনজিরের চাইতেও বেশি হতে পারে, তার ভ্যালুর চাইতে। একই কথা আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এখন আসাদুজ্জামান মিয়ারও যে পরিমাণ সম্পত্তির তথ্য বেরিয়েছে, এখন পর্যন্ত তাকে দুদক ডাকেনি, যদিও দুদকের আইনজীবী খুব জেহাদি ধরনের কথাবার্তা বলছেন, আমি সেটা একটু পড়তেই চাই। একটা যে রিপোর্টে তার বিদেশ যাওয়ার কথা আছে, সেখানে দুদকের আইনজীবী জনাব খুরশিদ আলম খান বলেন, ছুটির পর তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন। স্থানীয় পুলিশের উচ্চ পদে আসীনদের এমন কর্মকাণ্ডে বাহিনীটিতে শুদ্ধি অভিযান জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন জ্যেষ্ঠ আইনজীবী। জনাব খান বোকা মানুষ নন নিশ্চয়ই, খুবই বুদ্ধিমান মানুষ হওয়ারই কথা তার। তো এরকম করছে, মানে যে যারা মাহফুজ আলম বলেছেন, মানে এটা কেউ জানে টানে না, সরকার খুব সব কিছু থেকে দূরে কিছু লোক পদে গিয়ে তার পদকে মিসইউজ করে এরকম করে ফেলেছে এবং শুদ্ধি অভিযান চাইছেন। জনাব খানদের বোঝা উচিত, জেনুইন একটা শুদ্ধি অভিযান যদি পুলিশে চালানো হয়, সেই মুহূর্তে সরকারের পতন হবে। উনিও জানেন, এই মাঝে মাঝে একটু বিবেক ভাব দেখাতে হয়, তাই উনি দেখালেন। যাই হোক, উনি বলছেন যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা ধারণা করতে পারি জনাব আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও সামন টামনের পরিস্থিতি হতে হবে। একজন তথাকথিত কমিশনার, দুদকে যারা কমিশনার আছে তাদেরকে কমিশনার বলতে আসলে ইচ্ছে করে না, দুদক দুর্নীতি দমন কমিশন বলে, এগুলো কিছুই না, এগুলো সরকারের আসলে একটা পেটোয়া বাহিনীর মতোই। ওটা দিয়ে যাকে ইচ্ছা আপনি শায়েস্তা করবেন, ঝামেলা করবেন, ঠ্যাঙাবেন, এটাই কাজ দুদকের। যাই হোক, এই যে যারা আসাদুজ্জামান মিয়াকেও আনা হলো, এটা কি সরকারের আসলে খুব সুবিধা হলো, বা এসব নিয়ে মানুষ মেতে থাকলো? কেউ কেউ বলছেন যে আপনি অন্য কিছু করার জন্য এসব নিয়ে মাতিয়ে রাখছেন, কারণ হ্যাঁ, নানান ঘটনা ঘটছে।
যেগুলো নিয়ে আমিও কথা বলেছি। বাংলাদেশকে বাইপাস করে বাংলাদেশের ওপর দিয়ে ট্রেন যোগাযোগ দফায় দফায় করার চেষ্টা করছে। আগে যা ছিল ট্রানজিট তার এক্সট্রা চিকেন নেক বাইপাস করার জন্য সেন্ট মার্টিনস নিয়ে ক্রাইসিস আছে। কিন্তু আমি উল্টো একটা কথা বলতে চাই, আমরা একটু চিন্তা করি তো, যে ঘটনাগুলো সামনে আসলো সেগুলো কি সরকারের জন্য, মানে আপনি তো আসলে ঔষধের মতো, একটা ঔষধ আপনি গ্রহণ করেন, পৃথিবীর প্রতিটা সবচেয়ে নির্দোষ ঔষধটারও কোনো না কোনো সাইড এফেক্ট আছে। আপনি আসলে ওজন করেন, সেই ওষুধটা খাবেন কেন? কারণ আপনি মনে করেন আপনার সাইড এফেক্টের চাইতে ডিজায়ার্ড যে এফেক্ট সেটা বেশি আছে। এই তো, এই যে এদের বিরুদ্ধে যা যা হলো, সরকার এগুলো বের হতে দিল, করতে দিল ইচ্ছে করে, এবং আমাদেরকে মাতিয়ে রাখলো। ধরলাম সরকারের পারপাস কি মাতিয়ে রাখা, এই মাতিয়ে রাখার তুলনায় যা বেরোলো সেটার সাইড এফেক্টটা কেমন? ডিজায়ার্ড এফেক্টের চাইতে সাইড এফেক্ট অনেক বেশি হয়ে গেল না? তাদের এগুলো কেন বেরোচ্ছে, কীভাবে বেরোচ্ছে, সেটা আমার টেকটা আমি বলবো শেষের দিকে। কিন্তু আমরা একটু চিন্তা করি তো, আপনি যদি মনে করেন ডিজায়ার্ড এফেক্ট হচ্ছে আমাদেরকে মাতিয়ে টাতিয়ে রাখা, আমরা ওই সার্কাসের খেলার মতো এটার পেছনে ঘুরছি, তার মাঝখানে অনেক কিছু চাপা দেওয়া গেল, সরকার আরও অনেক কিছু করবে, তাতে এটা হয়ে গেল। ইজ ইট? সরকারকে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সার্ভ করা, জনাব বেনজির, জনাব আজিজ, তাদেরকে নিয়ে রিপিটেডলি বলেছি, সরকারের দুটো ডামি নির্বাচনের আগে এই দুই ভদ্রলোক অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে ছিলেন। জনাব মিয়াও ঢাকার কমিশনার ছিলেন, সবচেয়ে লোভনীয় পদগুলোর একটা ছিল, এবং হাওয়ায় শোনা যায়, হাওয়ায় ভাষা, আমি জানি না, আমি এটা হাওয়ায় ভাষা বলেই বলছি, রাতের ভোটের আইডিয়া নাকি এই জনাব মিয়ার ব্রেইন চাইল্ড, হোয়াট এভার, যারই হোক না কেন। সো এইরকম সার্ভ করা মানুষগুলোকে তো আপনি আসলে খেতে দিয়েছেন, সম্পত্তি বানাতে দিয়েছেন, এটাই ট্রেড অফ। সেটাকে আপনি এখন সামনে আনলেন, এবং সরকারের ক্ষমতায় থেকে গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষজন এই পরিমাণ করাপশন করছে, এটি সরকারের জন্য অকল্পনীয় রকম ডিজাস্টার। আসলে কেন বলছি, আপনি আসলে এটা বলতে পারেন না, আপনি জানেন না। আপনি যখন ক্ষমতায় থাকেন, এই ধরনের পদে যারা আছে তাদের প্রত্যেকের তথ্য আসলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে আপনি নেন নিয়মিতভাবে, ওগুলো রিপোর্ট একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, যেটা সবাই জানেন যে সরকার খুব স্বাচ্ছন্দ্যে নাই। সো একটার পর একটা করাপশন যখন বেরোচ্ছে, এবং এই মানুষগুলো যখন পালিয়ে যেতে দিতে হচ্ছে, কারণ আপনি যদি এদের কাউকে ধরে টরে ফেলেন, এটা তো আসলে বিপদ, কারণ আপনার হয়তো তখন সার্ভ করবে কে করবে? ঠিক আছে, খেতে দিলাম, দেশের কিছু আমি বাজেয়াপ্ত করলাম, তোমরা যাও। দেশের বাজেয়াপ্তগুলো অবশ্য সরকারের সাথে হ্যাডামওয়ালা কেউ, এই বেনজিরের বলি বা মিয়ার বলি, এগুলো দখল করবে, কিন্তু তুমি বাইরে যাটা আছো এটা নিয়ে খাও, এটুকু ছাড়ো, এই ডিলও কেউ নেবে। কিন্তু আপনি আবার জেলে টেলে ধরে নিয়ে যাবেন, এই ডিল তো অনেকে নেবে না, ফলে আপনি ছেড়ে দিচ্ছেন। কিন্তু এই যে তথ্য বেরোচ্ছে, এই তথ্য তো সরকারের জন্য ডিজাস্টারাস। আবারও বলছি, আমাদের জন্য না। আপনি ভোট টোট্টে কেয়ার করেন না, আপনি গায়ের জোরে ক্ষমতায় আছেন, আমরা এই সরকার যে এরকম ভয়ঙ্কর রকম চোর ডাকাত, এগুলো আমরা অনেক আগে থেকে জানি, তাতে কিছু আসে যায় না। কিন্তু এই যে তথ্য বিশ্বের সামনে বেরোচ্ছে, বিশেষ করে আমেরিকার সামনে বেরোচ্ছে, আপনার লম্বা লম্বা কথা, লম্বা চড়া কথাগুলো তো সব আর থাকছে না। তাহলে সরকার এগুলো ফাঁস করে আমাদেরকে নাচাচ্ছে, আমি আর্গুমেন্টটা গ্রহণ করি না। ঘটনা কী ঘটছে বলে আমি মনে করি, সেটা শেষে বলছি। এটা আমি আমার টেকটা বলি, আমার অ্যানালিসিসটা বলি, আমার অপিনিয়নটা বলি। সেটা হচ্ছে, আমি সিরিয়াসলি মনে করি সরকারের মধ্যে ওই যে একসময় রাজতন্ত্রে প্রাসাদ ষড়যন্ত্র হতো, সরকারের মধ্যে প্রাসাদ ষড়যন্ত্র হচ্ছে। কারণ এই সরকারের ভবিষ্যতে পাওয়ারফুল কারা হবেন? বর্তমান প্রধানমন্ত্রীর পরে কে? অনেকগুলো বিভিন্ন জায়গায় পাওয়ার সেক্টর তৈরি হয়েছে। অলিগার্কি বলেন বা মাফিয়া স্টেট বলেন, বিভিন্ন জায়গায় মাফিয়ারা আছে, বড় বড় অলিগার্করা আছে। কোন অলিগার্ক কতটুকু খাবে, এইভাবে পরস্পরের সাথে লেগেছে। যে পরিমাণ স্পেসিফিক তথ্য আমরা দেখছি, এই তথ্য সরি এভাবে বলার জন্য অনেকেই অনুসন্ধান দেখাচ্ছেন, এই অনুসন্ধান করে এগুলো বের করা হয়েছে, তা না। সর্বোচ্চ যেসব অনুসন্ধান হয়, এই অনুসন্ধানগুলো হয়তো টু সাম এক্সটেন্ট তারা চেক করেছেন, কিন্তু যাবতীয় তথ্য আমি যেরকমভাবে দেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবে কনভিন্সড যে কোনো না কোনো এজেন্সি এগুলো তাদের হাতে তুলে দিচ্ছে। একই কথা প্রযোজ্য এস আলমের ক্ষেত্রে, ওদের টাকা পাচারের যে রিপোর্ট ডেইলি স্টারে এসছে, আমি ধারণা করি সেটাও তুলে দেওয়া হয়েছে। তার মানেটা হচ্ছে এই, পরস্পরের মধ্যে আসলে এখন লেগে গেছে, এবং সেই লেগে যাওয়ারই একটা আউটকাম আমরা সামনে দেখতে পাচ্ছি। সো এটা একটা উপসর্গ। জনাব বেনজির, জনাব মিয়া, আরও কেউ আসবে, এই কারণেই বলছি, আরও কেউ আসবে। সো এই উপসর্গের কারণে, পরস্পরের ক্ল্যাশের কারণে রোগটা হচ্ছে তাদের মধ্যে প্রচণ্ড গৃহদাহ তৈরি হয়েছে, এবং এই সময় এটা অনিবার্য ছিল। ফলে আমরা এই একটা ব্যাপারে যাতে অন্তত এভাবে মনে না করি, মানে যেটা হয়েছে, সরকার তো আমাদেরকে মানে জাতা বানিয়ে বহু বছর ক্ষমতায় থেকে গেছে, আমরা খুব অমনিপটেন্ট মনে করি সরকারকে, এবং আমরা প্রায় শুনি, বিশেষ করে প্রধানমন্ত্রী সম্পর্কে বলা হয় যে উনি সব কিছু ম্যানেজ করে ফেলতে পারেন। খুব শুনি, আমি ব্যক্তিগতভাবে শুনি, এবং আমি আওয়ামী লীগের অনেক নেতার সাথে টকশো করি, আমি তাদের মধ্যে এক ধরনের পারসেপশন গভীরভাবে প্রথিত দেখি, শি ক্যান ম্যানেজ এভরিথিং। ফলে আমরা মনে করি তার যাই হচ্ছে সব কিছু আসলে তার ইচ্ছায় হচ্ছে, তাদের মতো করে হচ্ছে, তাদের স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে। সরি, সব কিছু না। ভীষণ শক্তিশালী কারোরও দুর্বলতা শুরু হয়, এবং এই দুর্বলতাটাই একসময় তার জন্য চরম সংকট তৈরি করে। সুতরাং বেনজির, আজিজ বা আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রে যা হচ্ছে, এটা আওয়ামী লীগের একটা চরম বিপদের দিন, দুর্যোগের দিনের এই একটা ক্লিয়ার পূর্বাভাস দেয় বলে আমি মনে করি। আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়া গোলাম মাওলা রানীকে গ্রেফতারের হুমকি দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
এটিএন নিউজের এক লাইভ টক শোতে এসে এই হুমকি দিলেন তিনি। হুমকির সময় অতিথি হিসেবে পাশের চেয়ারেই বসেছিলেন রনি। এ সময় কথা প্রসঙ্গে লাইভে রনিকে বেয়াদব বলে আখ্যা দেন তিনি। এতে করে বাক বিতণ্ডা বাঁধে সঞ্চালকের সাথে। বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। রনি সাহেব এক সময় যে বললেন, প্রধানমন্ত্রী সম্পর্কে বললেন অপরিপক্ষ, এটা বেয়াদবির চরম সীমানা। না, আপনার শব্দটা আমি আপত্তি জানাচ্ছি। না, আপনি ইন্টারফেয়ার করবেন না। আমি শব্দটা আপত্তি জানিয়ে গেলাম। আপনি কথা বলবেন না। এভাবেই জমে ওঠে এটিএন নিউজের 11 অক্টোবরের লাইভ টক শো। রাজনীতিতে অক্টোবর ফাঁদ বিষয়ক এই আলোচনায় অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও বিএনপি নেতা গোলাম মাওলা রনি। টক শোর এক পর্যায়ে আহমদ হোসেন বলেন, বিএনপি গবেষণা সেল বলতে কিছু আছে কিনা জানি না, গবেষণা হচ্ছে, তবে যারা গবেষক তারা হচ্ছেন উগ্রবাদী। বিএনপির গবেষণা সেল বলতে শব্দ আমি জানি না আছে কিনা। হ্যাঁ, গবেষণা হচ্ছে। গবেষক যারা, এরা হলো উগ্রবাদ। ওখানে গবেষণা হচ্ছে কিভাবে শেখ হাসিনাকে উৎখাত করা যায়, আওয়ামী লীগকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে পাকিস্তানি ধারা ফিরিয়ে আনা যায়, জিন্নার টু নেশন থিওরিতে কিভাবে সাম্প্রদায়িক বাংলাদেশে রূপান্তর করা যায়, আগামীতে বিএনপি নির্বাচন এলে আওয়ামী লীগের কত নেতাকে ফাঁসি দিতে হবে, শেখ হাসিনার বংশকে কিভাবে ধ্বংস করা যায়। ওখানে গবেষণা হচ্ছে কিভাবে শেখ হাসিনাকে উৎখাত করা যায়। সেখানে গবেষণা হচ্ছে কিভাবে আওয়ামী লীগকে ক্রাশ করা যায়। সেখানে গবেষণা হচ্ছে কিভাবে পাকিস্তানি ধারাকে ফিরিয়ে আনা যায়। সেখানে গবেষণা হচ্ছে জিন্নার টু নেশনস থিওরি, সেটাকে কিভাবে আপনার সাম্প্রদায়িক বাংলাদেশে রূপান্তর করা যায়। সেখানে গবেষণা হচ্ছে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কত নেতাকে ফাঁসি দিতে হবে, সেই গবেষণা হচ্ছে। এবং সেখানে গবেষণা হচ্ছে শেখ হাসিনার বংশধরকে কীভাবে বংশ করা যায়, সেই গবেষণা হচ্ছে। বিএনপি নেতা রনিকে উদ্দেশ্য করে তিনি বলেন, রনি সাহেব যে বললেন প্রধানমন্ত্রী অপরিপক্ক, এটা বেয়াদবির চরম সীমা। যার হাতে তিনি নৌকা নিয়ে এমপি হয়েছেন তাকেই বলছেন অপরিপক্ক। কত বড় বেয়াদব! উনি অপরিপক্ক বলে যে বেয়াদবি করেছেন সেটির চিন্তাও আমাদের করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশের কাকে কেয়ার করে? তিনি শুধু জনগণকে কেয়ার করেন, আর কাউকে না। রনি সাহেব এক সময় যে বললেন, প্রধানমন্ত্রী সম্পর্কে বললেন অপরিপক্ষ, এটা বেয়াদবির চরম সীমানা। যার হাতে তিনি এমপি হয়েছেন, যার হাতে তিনি নৌকা নিয়েছেন, নৌকা নিয়ে এমপি হয়েছেন, তাকে বলছেন অপরিপক্ষ। অপরিপক্ষ শব্দটা বলে উনি যেভাবে বেয়াদবি করেছেন, সেই বেয়াদবির চিন্তাও আমাদের করতে হবে। উনি তাত্ত্বিক হয়েছে, আপনি তাত্ত্বিক বানিয়ে দিয়েছেন তাকে। ওই তাত্ত্বিক আমরা কেয়ার করি। শেখ হাসিনা বাংলাদেশের কাকে কেয়ার করি? জনগণকে কেয়ার করি, ওই অনলি জনগণ। এই বক্তব্যের প্রেক্ষিতে উপস্থাপক আহমদ হোসেনকে বলেন, আপনার বেয়াদব শব্দটা আমি নিতে পারলাম না, গ্রহণ করলাম না বললে উপস্থাপকের উপরও চড়াও হন আহমদ। আপনি ইন্টারফেয়ার করুন না, আপনার শব্দটা আমি আপত্তি জানাচ্ছি। না, আপনি ইন্টারফেয়ার করবেন না। আমি শব্দটা আপত্তি জানিয়ে গেলাম। আপনি কথা বলবেন না। ডোন্ট টেক এনি সাইড প্লিজ। না, আমার শোতে আমি এই শব্দটা বলতে পারছি না। হেয়ার মি। পরে উপস্থাপক আওয়ামী লীগ নেতা আহমদ হোসেনকে উদ্দেশ্য করে বলেন, তাহলে তো রনিকে আপনাদের গ্রেপ্তার করা উচিত। এর জবাবে আহমদ হোসেন বলেন, অবশ্যই তাকে গ্রেপ্তারের আওতায় আনা হবে আজ অথবা আগামীকাল। কে এখন আপনাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া উচিত তাহলে? ইন টাইম you sit there, you will see today or tomorrow what will be happen. I tell you. পরে আওয়ামী লীগ নেতার অভিযোগের বিষয়ে গোলাম মাওলা রনি বলেন, যারা ক লিখতে কলম ভাঙে 10টা, এসব মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে আসার পর আজ এই অবস্থা। শেখ হাসিনা বিপদের মধ্যে। আমি বক্তব্য দিয়েছি যে কতগুলো অপরিপক্ক রাজনৈতিক সিদ্ধান্ত, এখানে সব অপরিপক্ক সিদ্ধান্ত শেখ হাসিনা নেন না। ব্যাংক চুরির সিদ্ধান্ত শেখ হাসিনা নেন না। এই যে আহমদ হোসেনের নেতৃত্বে যে কমিটি হয়, সেখানে যদি কেউ টাকা পয়সা নিয়ে থাকে তাহলে সেই সিদ্ধান্ত শেখ হাসিনা নেন না। সারা দেশে ছাত্রলীগের বিরুদ্ধে যে অপকর্মের অভিযোগ এসেছে, সেটি আহমদ হোসেনদের মতো লোকজনই করেছে, শেখ হাসিনা করেন নাই। সবচেয়ে ঘটনা হলো যে এই সমস্ত মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে, যারা ক লিখতে কলম ভাঙে 10টা, এই সমস্ত মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে আসার পরে আজ কিন্তু আওয়ামী লীগের এই অবস্থা। শেখ হাসিনা ইজ ইন ডেঞ্জার। যে বক্তব্যটা দিয়েছি যে কতগুলো অপরিপক্ক রাজনৈতিক সিদ্ধান্ত, অপরিপক্ক রাজনৈতিক সিদ্ধান্ত, সব সিদ্ধান্ত শেখ হাসিনা নেন না। ব্যাংক চুরির সিদ্ধান্ত শেখ হাসিনা নেন নাই। এই যে আহমেদ হোসেনের আন্ডারে যে কমিটিগুলো হয়, কমিটিতে যদি কেউ টাকা পয়সা নিয়ে থাকে, সেই সিদ্ধান্ত শেখ হাসিনা নেন নাই। সারা বাংলাদেশের ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে যে অপকর্মের অভিযোগ আসছে, সেটা আহমেদ হোসেনদের মতো লোকজনরাই করেছে, শেখ হাসিনা করেন নাই। শেখ হাসিনার প্রতি এখনো আপনার গভীর আস্থা আছে, কিন্তু বাকিদের জন্য সরে গেছে। টকশোর উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে রনি বলেন, আল্লাহ যখন কাউকে দেশের প্রধানমন্ত্রী বানান, সে যেই হোক না কেন তার প্রতি আল্লাহর একটা হুকুম থাকে। এখন শেখ হাসিনা যে চেয়ারে আছে, সে চেয়ারের মর্যাদা দেওয়া সবার কর্তব্য। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই। ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।